বুক অ্যানালাইসিসের গত পর্বে আমরা এইচএসসি ম্যাথ ফার্স্ট পেপার বা কিতাব স্যারের ফার্স্ট পেপার বইটা নিয়ে ডিটেলস আলোচনা করছিলাম। কিতাব স্যারের বইয়ের কোন টপিকগুলো ভালোভাবে পড়তে হবে, কোন চ্যাপ্টারের কোন অংশটুকু পড়তে হবে, কোনগুলো স্কিপ করা যাবে, এইচএসসি, ইঞ্জিনিয়ারিং এবং ভার্সিটি কোনটার জন্য কোন টপিকগুলো বেশি ইম্পর্টেন্ট, সব কিছু নিয়ে ডিটেলস আলোচনা করা হয়েছিল। তো যারা ওই ভিডিওটা দেখো দেখে নিতে পারো, আমি লিঙ্কটা ডিসক্রিপশনে এবং কার্ডে দিয়ে দিচ্ছি। তো যাই হোক, আজকে আমরা তারই ধারাবাহিকতায় এইচএসসি ম্যাথ সেকেন্ড পেপার বা কিতাব স্যারের সেকেন্ড পেপার বইটা নিয়ে ডিটেলস আলোচনা করব। কোন চ্যাপ্টারগুলো বেশি ইম্পর্টেন্ট, কোন চ্যাপ্টারগুলো কম ইম্পর্টেন্ট, কোন টপিকগুলো ভালোভাবে পড়তে হবে, কোনগুলো স্কিপ করা যাবে, সব কিছুই জানতে পারবে আজকের এই ভিডিওটা থেকে। তো জানার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। I am Rahat, you are watching Electrolife. Let's start. তো দেখো, কিতাব স্যারের বইয়ের ফার্স্ট চ্যাপ্টারটা হলো বাস্তব সংখ্যা এবং অসমতা। এই চ্যাপ্টারটা থেকে সাধারণত তোমার ইঞ্জিনিয়ারিং অত বেশি কোশ্চেন আসে না, তবে এইচএসসি এবং ভার্সিটিতে মোটামুটি এমসিকিউ কিছু কোশ্চেন এসে থাকে। তো যদি এমসিকিউর জন্য পড়তে চাও তাহলে তোমরা যেগুলো পড়বা, এই তো তোমার যে ইয়েগুলো দেওয়া আছে, স্বীকার্যগুলো দেওয়া আছে, আবদ্ধতা, বিনিময় যোগ্যতা, সংযোজন যোগ্যতা, বন্টন যোগ্যতা, অভেদকের অস্তিত্ব, বিপরীতকের অস্তিত্ব, এই যে কন্ডিশনগুলো কোনটা দ্বারা কি বোঝাচ্ছে, কোনটা কোন স্বীকার্যকে আমাদের রিপ্রেজেন্ট করতেছে, এই জিনিসগুলো এমসিকিউ তেমন দিয়ে থাকে। অথবা তোমার তো কোনো সেট ঊর্ধ্বসীমিত নাকি নিম্ন সীমিত, মানে অ্যাকচুয়ালি সুপ্রিমাম অথবা ইনফিমাম, এই জিনিসটা অ্যাকচুয়ালি বের করতে অনেক সময় এমসিকিউ, এই জিনিসটা একটু দেখে রাখবা। আর এছাড়া এই যে কিছু সূত্র দেওয়া আছে, এই সূত্রগুলো একটু মাথায় রাখার ট্রাই করবো। যে মডুলাস এক্স লেস দ্যান আলফা হওয়ার অর্থ হলো এক্স এর মানটা অ্যাকচুয়ালি মাইনাস আলফা থেকে বড় এবং আলফা থেকে ছোট। অথবা আর যে কন্ডিশনগুলো দেওয়া আছে, যেমন মনে করো মডুলাস অফ এ প্লাস বি লেস ইকুয়াল মডুলাস অফ এ প্লাস মডুলাস অফ বি, মানে এই কন্ডিশনগুলো অনেক সময় এমসিকিউ দিয়ে দেয় যে নিচের কোন কন্ডিশনটা সত্য, এটা এমসিকিউ আকারে দিতে পারে। এছাড়া এই চ্যাপ্টার আরেকটা জিনিস যেটা বেশি লাগে সেটা হলো যে তোমার দ্বিঘাত সমীকরণের অসমতার জিনিসটা আমাদের একটু বেশি লাগে। মানে দ্বিঘাত সমীকরণ থাকবে, তুমি যদি ওটাকে উৎপাদকে বিশ্লেষণ করে তুমি ওটাকে ফ্যাক্টরাইজ করে এক্স মাইনাস এ ইন্টু এক্স মাইনাস বি এরকম একটা ফর্মেটে নিয়ে আসলা, নিয়ে এসে দেখা গেল যে ওই কন্ডিশনটা লেস ইকুয়াল জিরো অথবা লেস দেন জিরো অথবা গ্রেটার দেন জিরো। সো কোনটা হলে কোন কন্ডিশন, এই জিনিসটা একটু মাথায় রাখবা, কারণ এই কনসেপ্টটা অনেক সময় আমাদের লাগে। ঠিক আছে, এবং ইঞ্জিনিয়ারিং ডিরেক্ট না থাকলেও এই কনসেপ্ট থেকে কোনো কোনো জায়গায় ম্যাথ থাকতে পারে। ঠিক আছে, তো এই দুটো জিনিস একটু মাথায় রাখবো যে দ্বিঘাত সমীকরণ বা তো ফ্যাক্টরাইজ করা যে মানগুলা এক্স মাইনাস এ ইন্টু এক্স মাইনাস বি লেস ইকুয়াল জিরো হলে কি হবে, আর গ্রেটার ইকুয়াল জিরো হলে কি হবে। লেস ইকুয়াল জিরো হলে কি হবে, লেস ইকুয়াল জিরো হলে ছোটটার থেকে বড় এবং বড়টার থেকে ছোট হবে। আর যদি গ্রেটার ইকুয়াল জিরো হয় তাহলে কি হবে, ছোটটার থেকে ছোট অথবা বড়টার থেকে বড়। ঠিক আছে, এই জিনিসটা একটু মাথায় রাখবো। এছাড়া সংখ্যা রেখার কথা আর বলতেছি না, কারণ সংখ্যা রেখা আমরা 9-10-এও করে আসছি, সমস্যার কথা না। ওকে, এই মোটামুটি এই চ্যাপ্টারের আর অনেক অনেক ম্যাথ দেওয়া স্যার। ঠিক আছে, জাস্ট এমসিকিউ এর জন্য, এগুলো রিটেনে তেমন বেশি গুরুত্বপূর্ণ না চ্যাপ্টারটা। এরপরে চ্যাপ্টার হলো যোগাশ্রয় প্রোগ্রাম। সো যোগাশ্রয় প্রোগ্রাম চ্যাপ্টারটা এটাও অতটা বেশি ইম্পর্টেন্ট না, ইঞ্জিনিয়ারিংয়ে তো আসে না, ভার্সিটিতেও খুব একটা দেখা যায় না, কারণ ম্যাথগুলো আসলে অনেক বড় কিন্তু ইজি, কিন্তু বড় অনেক, ক্যালকুলেশন অনেক বেশি করতে হয়, গ্রাফ আঁকতে হয়, অনেক ঝামেলা আর কি। তবে ইন্টারমিডিয়েটে তোমার আসতে পারে আর কি, একটা সৃজনশীল হয়তো দিয়ে দিল যোগাশ্রয় প্রোগ্রাম থেকে, তো একটু চ্যাপ্টারটা দেখে রাখবে আর কি। এটা কিছু না, তুমি যদি অসমতা পারো, তুমি সরলরেখার চ্যাপ্টারটা ফার্স্ট পর্যায়ে যদি করে এসে থাকো, তাহলে তুমি জাস্ট সরলরেখা অঙ্কন করতে হয়, সেই সরলরেখা থেকে তোমাকে কন্ডিশন দিতে হয় যে তুমি যে শর্তগুলো চাচ্ছ সেগুলো কোন দিকে কোন অংশটা ফুলফিল করতেছে গ্রাফের, তারপর এটা প্লট করলে কর্নারের মান থেকে আমরা অ্যাকচুয়ালি ম্যাক্সিমাম মানটা পাই। এই যে যোগাশ্রয় প্রোগ্রাম চ্যাপ্টারটা, এই পুরো চ্যাপ্টারের সবগুলো ম্যাথ একই রকম ভাবে তোমাকে করতে হবে। ফার্স্টে আগে অভিষ্ট ফাংশন বের করতে হবে, এরপরে তোমাকে কন্ডিশনগুলো বের করতে হবে, তারপরে এগুলো মিলে সরলরেখা প্লট করে তোমার সরলরেখাগুলো যে যে পয়েন্টে সেট করবে, মানে কর্নার পয়েন্ট, এই পয়েন্টগুলোতে অভিষ্ট ফাংশনের মান বের করতে হবে। এবং ওখানে তোমার যদি কোশ্চেনে চাই ম্যাক্সিমাম, তুমি ম্যাক্সিমামটা বের করে দেবা, ম্যাক্সিমামের জন্য কোনটা লাগে, মিনিমাম চাইলে মিনিমাম বের করে দেবা। মানে সবগুলো একই টাইপের ম্যাথ, একটা ম্যাথ ভালোভাবে বুঝলে তুমি সব ম্যাথই করতে পারবা। তবে একটা ম্যাথ একটু ডিফারেন্ট আছে এখানে। তুমি যদি কিতাব স্যারের বইয়ে দেখো যে গামছা এবং তোয়ালের একটা ম্যাথ আছে, সো ওই ম্যাথে দেখা যায় যে কর্নার পয়েন্টে অ্যাকচুয়ালি ফ্র্যাকশন আসে। ঠিক আছে, সো ওইটা অ্যাকচুয়ালি তোমার কর্নার পয়েন্ট ছাড়া অন্য পয়েন্টে যে নিতে হয়, ওই ম্যাথটা একটু প্র্যাকটিস করে রাখবে, একটু ব্যতিক্রম এই ম্যাথটা। ঠিক আছে, এই যে মনে করো চ্যাপ্টার যতগুলো ম্যাথ দেওয়া আছে, তুমি জাস্ট অভিষ্ট ফাংশন যদি বের করতে পারো এবং কন্ডিশনগুলো বের করতে পারো, তাহলে ম্যাথ করতে পারবা। সবগুলোর জন্য তোমার প্র্যাকটিস করে এভাবে গ্রাফিক করার দরকার নেই আর কি। মানে মোটামুটি একটা ধারণা নিয়ে রাখবা, চ্যাপ্টার যেন একবারে বাকি না থাকে এরকম। ওকে, এরপরে যে চ্যাপ্টারটা, এটা হলো জটিল সংখ্যা। এই চ্যাপ্টারটা আসলে অনেক বেশি ইম্পর্টেন্ট, এখান থেকে তোমার সব জায়গাতে কোশ্চেন আসে, ইঞ্জিনিয়ারিং বলো, ভার্সিটি বলো অথবা এইচএসসি বলো, সব জায়গাতে আসে। সো এই চ্যাপ্টারে তোমার যে জিনিসগুলো দেখতে হবে সেগুলো হলো আয়ের যে চারটা পাওয়ার, আই, আই স্কোয়ার, আই কিউব এবং আই ফোর, এই চারটা মান যদি তুমি জানো তাহলে আয়ের যে কোনো পাওয়ার থাকলে তুমি সেই মানগুলো বের করতে পারবা ইজিলি। তো আমি যখন পড়াবো জটিল সংখ্যা, তোমরা দেখতে পাবো যে আয়ের যে কোনো পাওয়ার, যত বড় সংখ্যাই হোক না কেন, আমরা আয়ের ওই পাওয়ার দিয়ে সংখ্যার মানটা বের করতে পারবো যে কত হবে মানটা। অ্যাকচুয়ালি কিন্তু তুমি আবার বলতে পারো যে ক্যালকুলেটর তো করা যায়, ক্যালকুলেটর দিয়ে কিন্তু তুমি দেখবে যে একটা নির্দিষ্ট সংখ্যা পর্যন্ত তুমি করতে পারবে, কিন্তু তার থেকেও বড় যে সংখ্যা থাকে তুমি ম্যানুয়ালি কিন্তু করতে পারবা। কীভাবে করতে পারবো আমরা ট্রিকগুলো শেখাবো যখন চ্যাপ্টারটা করাবো। শুধু আয় না, আমাদের কিন্তু ওমেগাও আছে। সো ওমেগার ক্ষেত্রে কিন্তু এই জিনিসগুলো প্রযোজ্য, যে ওমেগা, ওমেগা স্কোয়ার এবং ওমেগা কিউব, এই তিনটার মান যদি তুমি জানো তাহলে কিন্তু তুমি যে কোনো ওমেগার পাওয়ারের মানটা বের করতে পারো। এটারও একটা সিম্পল ট্রিক আছে, আমরা এটা যখন ক্লাসে পড়াবো তখন আলোচনা করবো। এই দুটো জিনিস অনেক বেশি ইম্পর্টেন্ট, ভার্সিটির প্রতি পরীক্ষাতে দেখা যায় দু একটা করে এরকম ম্যাথ দিয়ে দেয়। আই অথবা ওমেগার পাওয়ার থাকবে, তোমাকে নির্ণয় করতে বলবে এর মানটা কত। অথবা তোমার সিরিজ আকারেও থাকতে পারে যে আই প্লাস আই স্কোয়ার প্লাস আই কিউব, এরকম মানে সামেশন আকারেও থাকতে পারে, এই সিরিজটার মানও বের করতে দিতে পারে অনেক ক্ষেত্রে। অথবা শুধু আই না, ওমেগা দিয়ে এরকম সিরিজ থাকতে পারে, তার মান বের করতে দিতে পারে। এসব কিছু আমরা শিখবো যখন চ্যাপ্টার কভার করবো, আমরা শিখবো আর কি। এছাড়া এই চ্যাপ্টারের মোস্ট ইম্পর্টেন্ট দুটো জিনিস হলো মডুলাস এবং আর্গুমেন্ট। ঠিক আছে,
সো কোনো একটা জটিল সংখ্যা দেওয়া থাকলে তার মডুলাস এবং আর্গুমেন্ট আমরা কীভাবে বের করতে পারি, এই প্রসেসটা অবশ্যই শিখে রাখবে, এটা আমাদের লাগবে। মডুলাস আর্গুমেন্টের কিন্তু অনেক শর্ট টেকনিক আছে যেগুলো ইউজ করে আমরা যে কোনো যত বড় যত কমপ্লেক্স সংখ্যায় দেওয়া থাক না কেন আমরা ইজিলি এর মডুলাস এবং আর্গুমেন্ট নির্ণয় করতে পারি। আরেকটা যেটা জিনিস যে কোনো জটিল সংখ্যার আমরা যদি রুট বের করতে চাই তাহলে আমরা জেনারেলি যে প্রসেসটা আমরা ফলো করি, বইয়ে যে প্রসেসটা দেওয়া থাকে এটা একটু লেন্দি হয়ে যায়। আমরা অ্যাকচুয়ালি অন্যভাবে একটু ম্যাথগুলো সলভ করার ট্রাই করবো যাতে করে দ্রুত করা যায় ভার্সিটি এবং ইঞ্জিনিয়ারিং পরীক্ষাগুলোর জন্য। সময় সেভ করা তো অনেক বেশি ইম্পর্টেন্ট, তাই না? তুমি প্রসেস জানো কিন্তু দেখা যাচ্ছে যে প্রসেসটা অনেক বেশি লেন্দি, তাহলে তো তুমি সময় কভার করতে পারবে না। সো এই ক্ষেত্রে তোমাকে শর্টে করতে হবে। এই যে স্কোয়ার রুট নির্ণয়, শুধুমাত্র স্কোয়ার রুট না, যে কোনো nth রুট তুমি নির্ণয় করতে পারো একটা মাত্র ফর্মুলা দিয়ে, একটা সিঙ্গেল ফর্মুলা দিয়ে। সো এই ট্রিকটা আমরা শিখবো আমরা যখন ক্লাসে করবো, যাতে করে আমরা ইজিলি অনেক কম সময়ে ম্যাথগুলো সলভ করতে পারি। এছাড়া জটিল সংখ্যার আরেকটা জিনিস একটু লাগে, সেটা হচ্ছে জটিল সংখ্যাকে প্লট করলে সেটা অ্যাকচুয়ালি কীরকম হবে, মানে জটিল সংখ্যাটার শেপ কীরকম হবে, এই শেপগুলো একটু তোমরা দেখে রাখবে, ঠিক আছে? এগুলো জেনারেলি তোমার কিতাব স্যারের বই নেই, কিন্তু আমরা আদার্স যে বইগুলো আছে যেমন কনসেপ্ট বুক বা অন্য কোনো বই, এগুলোতে হয়তো তুমি পেতে পারো, ঠিক আছে? এগুলোতে একটু দেখবা। আর যদি না পাও আমি তো ডিসকাস করবো, আমি যখন পড়াবো আমি ডিসকাস করবো যে জিওমেট্রিক্যাল একটা জটিল সংখ্যা আমরা কীভাবে প্লট করতে পারি বা জটিল সংখ্যাটার শেপটা কীরকম হবে, ঠিক আছে? অ্যাডমিশনের জন্য এই জিনিসটা একটু ইম্পর্টেন্ট। ওকে, এরপর আসছে হলো বহুপদী। সো বহুপদী চ্যাপ্টারটা অনেক বেশি ইম্পর্টেন্ট, আমাদের অনেক ক্ষেত্রে লাগে। ফার্স্ট এমসিকিউর জন্য যদি দেখো তাহলে তুমি যেটা বলবো যে পৃথায়ক বা নিশ্চয়ক, এই নিশ্চয়কের কারণে অ্যাকচুয়ালি মূলগুলোর টাইপ কীরকম হয় এখানে তুমি কিতাব স্যার বই দেখো ছক আকারে দেওয়া আছে। সো মানে বি স্কোয়ার মাইনাস 4ac লেস দেন 0 হলে কী হয়, গ্রেটার দেন 0 হলে কী হয়, ইকুয়াল 0 হলে কী হয়, মানে সব কিছু এখানে কন্ডিশন দেওয়া আছে। এই কন্ডিশনগুলো একটু মাথায় রাখবা, কারণ এমসিকিউ এরকম দিয়ে থাকে অনেক সময়। তো সব থেকে বেশি এই চ্যাপ্টার যেটা ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে তোমাকে দ্বিঘাত বা ত্রিঘাত সমীকরণ সলভ করতে দেবে। তোমাকে অ্যাকচুয়ালি কিছু কন্ডিশন দেওয়া থাকতে পারে, যেমন মূলদ্বয়ের যোগফল এবং মূলদ্বয়ের গুণফল, এবং যদি ত্রিঘাত সমীকরণ হয় তাহলে অ্যাকচুয়ালি দুইটা করে মূল নিয়ে তাদের গুণফলের যোগফল, এরকম কিছু কন্ডিশন দেওয়া থাকবে। সেই কন্ডিশনগুলো ইউজ করে তোমাকে দ্বিঘাত সমীকরণ ফর্ম করে সেগুলো অ্যাকচুয়ালি সলভ করতে হবে বা মানে ক্যালকুলেশন করতে হবে আর কি। তো মেইনলি এই জিনিসটা অ্যাকচুয়ালি এই চ্যাপ্টার সব থেকে বেশি ইম্পর্টেন্ট। বা অনেক সময় তোমাকে মূল দেওয়া থাকলো যে আলফা বিটা গামা তিনটা মূল দেওয়া আছে, তোমাকে কিছু কন্ডিশন বের করতে বলো, যেমন সামেশন অফ আলফা কিউব বা মনে করো সামেশন অফ আলফা কিউব বিটা। সো যে কোনো মান বের করতে দেবে এবং তুমি অ্যাকচুয়ালি কীভাবে সেই মানগুলো বের করতে পারবে, তোমাকে ওই যে কন্ডিশনগুলো, ওই যে মূলগুলোর যোগফল অথবা মূলগুলোর দুইটা করে নিয়ে তাদের যোগফল অথবা মূলগুলোর গুণফল, এই জিনিসগুলো এই কন্ডিশনগুলো ইউজ করে তোমাকে অ্যাকচুয়ালি ওই সমীকরণটা থেকে বুঝতে হবে যে এইগুলোর মান কত, এবং সেই মানগুলো ইউজ করে তোমাকে এই যে কন্ডিশনগুলো বের করতে দেবে। যেমন মনে করো সামেশন অফ আলফা কিউব বা সামেশন অফ আলফা কিউব বিটা বা সামথিং যে কোনো কিছু দিতে পারে, এই সব কিছুর মান তুমি ওই জিনিসগুলো থেকে বের করতে পারবা। তো এই জিনিসটা অ্যাকচুয়ালি এই চ্যাপ্টার সব থেকে বেশি ইম্পর্টেন্ট জিনিস, এবং বলতে গেলে যে মোটামুটি এই একটা জিনিস দিয়ে এই চ্যাপ্টার মোটামুটি কভার করা যায়। আর কিছু স্পেশাল জিনিস দেওয়া আছে, যেমন মনে করো ত্রিঘাত বা চতুর্ঘাত সমীকরণ যদি হয় এবং মূলগুলো যদি ধরন দেওয়া থাকে নির্দিষ্ট স্পেসিফিক করে, যে সমান্তর ধারাভুক্ত যদি হয় তাহলে আমাদের মূলগুলোকে a মাইনাস ডি এ আর a প্লাস ডি ধরতে হয়। আবার যদি গুণোত্তর ধারার হয়ে থাকে তাহলে a ডিভাইড বাই আর এ এবং এ আর, এই তিনটা ধরতে হয়। মানে অ্যাকচুয়ালি এইরকম করে তোমার কিছু কন্ডিশন দেওয়া আছে কী ধরতে হয় মূল, তাহলে আমাদের ক্যালকুলেশন ইজি হয়। সো এইগুলো একটু মাথায় রাখবা। তারপরে মনে করো দুইটা ইকুয়েশন দেওয়া আছে, বলা হয়েছে যে এদের যদি সাধারণ মূল থাকে তাহলে তার কন্ডিশন কী হবে। মানে সাধারণ মূল বলতে কী বোঝাচ্ছে, সাধারণ মূল হলো দুইটা ইকুয়েশন দেওয়া আছে কিন্তু তাদের একটা করে মূল একই, ঠিক আছে, আর একটা মূল আলাদা। সো তাহলে কী কন্ডিশন হবে, এই কন্ডিশন অনেক সময় বের করতে দেয়। আবার দুইটা মূল যদি সেম হয় তাহলে কী কন্ডিশন হবে, এটা বের করতে দেয়। এগুলো একটু দেখে রাখবা। এরপর চ্যাপ্টারটা হলো আমাদের দ্বিপদী বিস্তৃতি। সো দ্বিপদী বিস্তৃতি চ্যাপ্টারটা অনেক বেশি ইম্পর্টেন্ট, অনেক বেশি আসে। তো দ্বিপদী বিস্তৃতি চ্যাপ্টারটা থেকে তোমার মোটামুটি তিনটা সূত্র মনে রাখতে হয়। একটা হলো তোমার a প্লাস এক্স হোল টু দি পাওয়ার এন এর যে সূত্রটা, জেনারেল সূত্রটা আমরা 9 10 করে আসছি, যে a টু দি পাওয়ার n প্লাস এন সি ওয়ান a টু দি পাওয়ার n মাইনাস ওয়ান ইন্টু এক্স প্লাস এন সি টু a টু দি পাওয়ার n মাইনাস টু ইন্টু এক্স স্কোয়ার, এরকম করে এক্স টু দি পাওয়ার n পর্যন্ত। একটু আগে আমরা যে সূত্রটা বললাম এটা কিন্তু অ্যাকচুয়ালি জেনারেল সূত্র না, কারণ এখানে n এর মানটা তোমার নেগেটিভ হওয়া যাবে না এবং n এর মানটা তোমার ফ্র্যাকশন হওয়া যাবে না, ঠিক আছে? এই সূত্রটাকে ভাঙায় অ্যাকচুয়ালি আমাদের আরেকটা সূত্র যেটা আসে, যে তো তোমার 1 প্লাস এক্স টু দি পাওয়ার n কে আমরা যদি এইভাবে লিখতে পারি যে 1 প্লাস এন এক্স প্লাস n ইন্টু n মাইনাস ওয়ান ডিভাইড বাই 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু এক্স স্কোয়ার ডট এক্স টু দি পাওয়ার n, এইভাবে আমরা লিখতে পারি। তো এই ফর্মেট ওই ফর্মেট দুইটা ফর্মেটে অ্যাকচুয়ালি তোমার মনে রাখতে হবে, কারণ কখন কোনটাতে ম্যাথ করতে হয় আমরা জানি না। অনেক সময় ফ্র্যাকশন রাখতে পারে আমাদের, অথবা অনেক ক্ষেত্রে তোমার n এর মানটা নেগেটিভ হতে পারে, আর সেই ক্ষেত্রে আমাদের কিন্তু ওই তো পরের ফর্মুলাটা ইউজ করে কাজ করতে হয়। এখান থেকে আমরা আরেকটা কন্ডিশন বলতে পারি, সেটা হলো এনসিআর প্লাস এনসিআর মাইনাস ওয়ান ইকুয়াল হলো n প্লাস ওয়ান সিআর। এই কনসেপ্টটা আমাদের অনেক সময় এমসিকিউ লাগতে পারে, ঠিক আছে, এইচএসসিতে অথবা ভার্সিটি এমসিকিউ। এই যে কন্ডিশনটা, এই যে ইকুয়েশনটা, এটা ইউজ করে অনেক সময় ম্যাথ দিয়ে থাকে। তো এটা একটু মানে মনে রাখার ট্রাই করবো। আর প্যাসকেলের সূত্র থেকে তেমন বেশি ম্যাথ আমাদের লাগে না, তবে মানে দেখার জন্য দেখে রাখতে পারবো আর কি। মধ্যপদ নির্ণয় বা যে কোনো পদ, আমরা সাধারণ পদ অ্যাকচুয়ালি আর প্লাস এন তম পদ, এই যে সূত্রটা, এই সূত্রটা একদম মনে রাখতে হবে। এটা যদি মনে রাখতে পারো তুমি অ্যাকচুয়ালি এই চ্যাপ্টারের ম্যাক্সিমাম বলতে মোটামুটি সব ম্যাথই করতে পারবা, জাস্ট এই একটা সূত্র থেকে, যে সাধারণ পদের যে ইকুয়েশনটা এইটা, মানে অ্যাকচুয়ালি আর প্লাস ওয়ান তম পদ যদি হয় তাহলে তার সাধারণ সমীকরণ হয় এনসিআর এ টু দি পাওয়ার এন মাইনাস আর এক্স টু দি পাওয়ার আর, ঠিক আছে? অথবা যদি ওই সূত্র থেকে বলো, মানে হয়তো পরে যে সূত্রটা ওটা থেকে যদি বলো, তাহলে অ্যাকচুয়ালি তোমাকে
বলতে হবে যে -1 টু দি পাওয়ার আর n ইন্টু n মাইনাস ওয়ান n মাইনাস টু এভাবে ডট 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 n মাইনাস আর প্লাস ওয়ান ডিভাইডেড বাই আর ফ্যাক্টোরিয়াল ইন্টু a টু দি পাওয়ার n মাইনাস আর এক্স টু দি পাওয়ার আর। মানে এইটা একটা জেনারেল সূত্র, ওইটা একটা জেনারেল সূত্র সাধারণ পদের। তো দুইটা অ্যাকচুয়ালি মনে রাখতে হয়, কারণ কোন সময় কোনটা লাগে বলা যায় না। আর কিছু জিনিস বলা আছে এখানে যে পরপর দুইটা পদের যদি আমরা রেশিও নিই তাহলে আমরা অ্যাকচুয়ালি কী পাই, n মাইনাস আর প্লাস ওয়ান ডিভাইডেড বাই আর ইন্টু এক্স ডিভাইডেড বাই এ, এই মানটা পাই। কারণ আমরা হয়তো আগের যে সূত্রটা দেখলাম ওই সূত্রটা থেকে কিন্তু আমরা অ্যাকচুয়ালি এই কন্ডিশনটা বের করতে পারি। অথবা তোমার এনসিআর দিতে থাকতে পারে যে এনসিআর ডিভাইডেড বাই এনসি আর মাইনাস ওয়ান, তাহলে তোমার ইকুয়ালের পাশে কী হবে, n মাইনাস আর প্লাস ওয়ান ডিভাইডেড বাই আর। এটা তোমাকে নিজেরা ক্যালকুলেশন করলে দেখতে হবে যে এটা আসে। সো এই কন্ডিশন ইউজ করানোর সময় তোমার ম্যাথ দিতে পারে যে পরপর দুইটা পদের ক্ষেত্রে এরকম কন্ডিশন, তাহলে ম্যাথটা করো। সো সেই ক্ষেত্রে এই সূত্রটা ইউজ করতে হতে পারে। আচ্ছা, এখানে আরেকটা যেটা ইম্পর্টেন্ট জিনিস সেটা হলো যে মধ্যপদ। তো মধ্যপদের যে কনসেপ্ট সেটা হলো যে তোমার পাওয়ার যত থাকবে, দ্বিপদীর পাওয়ার যত থাকবে তার থেকে কিন্তু আমরা একটা বেশি পদ পাই, ঠিক আছে, মানে n+1 সংখ্যক পদ পাই আমরা। সো যদি মধ্যপদ নির্ণয় করতে বলে, তার মানে অ্যাকচুয়ালি যদি পদ সংখ্যা যদি বেজোড় হয় তাহলে কিন্তু আমরা অ্যাকচুয়ালি একটা মধ্যপদ পাবো, কিন্তু পদ সংখ্যা যদি জোড় হয় তাহলে কিন্তু আমরা অ্যাকচুয়ালি দুইটা মধ্যপদ পাবো। তো পদ সংখ্যা যদি জোড় হতে চাই তাহলে কিন্তু আবার কি হতে হবে, n এর পাওয়ার কিন্তু তাহলে বেজোড় হতে হবে, কারণ এক বেশি যোগ করতে হবে। আমরা যে সূত্রগুলো পাই যে জোড় হলে কোনটা মধ্যপদ হবে আর বেজোড় হলে কোনটা মধ্যপদ হবে, এটা একটু মাথায় রাখবা, ঠিক আছে। n এর মান যদি জোড় হয় তাহলে মধ্যপদ হবে n ডিভাইডেড বাই 2 প্লাস 1 তম পদ, আর যদি n বেজোড় হয় তাহলে অ্যাকচুয়ালি পদ সংখ্যা যেহেতু আমাদের জোড় হয়ে যাচ্ছে তার মানে মধ্যপদ তোমার হবে দুইটা, এবং সেক্ষেত্রে তোমার n+1 ডিভাইডেড বাই 2 প্লাস 1 তম পদ, আর একটা হলো n+1 ডিভাইডেড বাই 2 তম পদ, ঠিক আছে। তো এই জিনিসটা একটু মাথায় রাখবা। আবার অনেক সময় তোমার কোশ্চেনে বলে যে ধ্রুবপদ নির্ণয় করো। ধ্রুবপদ মানে কি, এক্স থাকবে না, ঠিক আছে। সো এক্স যদি না থাকে তাহলে আমরা কি করবো, হয়তো আর প্লাস ওয়ান পদ বের করবো, তারপরে এক্স এর যে পাওয়ার আসবে আর এর ফাংশন আকারে, সো ওই পদটাকে মানে ওই ডিগ্রিটাকে আমরা অ্যাকচুয়ালি জিরো করে দেবো, তাহলে তো আমরা কনস্ট্যান্ট পদ পাবো। সো ওইটা জিরো করে দিলে আর এর যে মান পাবো, আবার অততম পদ যদি আমরা বের করি তাহলে ওইটাই হবে আমাদের ধ্রুবপদ। এরপরে যে দ্বিতীয় চ্যাপ্টারটা আছে তোমার দ্বিপদী বিস্তৃতি, এখানে তোমার আদর্শ কিছু বিস্তৃতি দেওয়া আছে, যেমন 1 মাইনাস এক্স ইনভার্স অথবা 1 প্লাস এক্স ইনভার্স অথবা 1 মাইনাস এক্স টু দি পাওয়ার মাইনাস টু। এগুলো অ্যাকচুয়ালি জেনারেল দ্বিপদী বিস্তৃতি তোমার দেওয়া আছে। তুমি জেনারেল রুল অ্যাপ্লাই করে তুমি কিন্তু এটা বেরও করতে পারো, যদি মনে রাখতে পারো তাহলে ভালো। এবং এগুলো সাধারণ পদগুলো অ্যাকচুয়ালি মনে রাখাটা বেটার, ঠিক আছে, অনেক সময় আমাদের লাগে। এবং এই কটা বিস্তৃতি একটু ট্রাই করবো যাতে করে মনে রাখা যায়, কারণ আমাদের অনেক ক্ষেত্রে এই বিস্তৃতিগুলো লাগে। সো বিস্তৃতি করতে তোমার যদি অনেক সময় লেগে যায় তাহলে আবার পরে যে ম্যাথটা করবো ওটা তো টাইম পাবো না। তো একটু মাথায় রাখার ট্রাই করবো। আর সাংখ্য মানে বৃহত্তম পদ অনেক সময় নির্ণয় করতে দেয়, এটা তোমাকে যেটা করতে হবে ওই তো আমরা যেটা বললাম যে সন্নিহিত দুইটা পদের রেশিও থেকে তোমাকে অ্যাকচুয়ালি বৃহত্তম পদটা নির্ণয় করতে হবে। পরপর দুটো সন্নিহিত পদের রেশিওটা যদি আমরা 1 করে দিই এবং ওখান থেকে যদি আমরা মান ক্যালকুলেট করি তাহলে কিন্তু আমরা অ্যাকচুয়ালি ম্যাক্সিমাম পদ পাবো। কেন এরকম কেন হয়, কারণ কিন্তু এনসিআর এর মানটা প্রথমে তোমরা দেখবে যে একটা নির্দিষ্ট মান পর্যন্ত এরকম করে বাড়তেছে, তারপর আবার দেখতেছো যে ওই মানটা আবার আস্তে আস্তে কমতেছে। তার মানে যদি বৃহত্তম পদ পাই তাহলে সেটা অ্যাকচুয়ালি মধ্যপদে পাবো, ঠিক আছে। এবং মধ্যপদ যদি দুইটা হয়ে থাকে তাহলে আমরা অ্যাকচুয়ালি পরপর দুইটা পদে কিন্তু আমাদের মধ্যপদ হবে। মানে এইভাবে বাড়তে 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 একটা পয়েন্টে গিয়ে আমরা দুইটা বড় পদ পাবো, এটা বড় আবার এটা বড়, পরে আবার ওই সিকোয়েন্স অনুযায়ী কিন্তু কমবে। কারণ এনসিআর এর ধর্ম যদি খেয়াল করো দেখবে যে প্রথমে যেই সিকোয়েন্স অনুযায়ী বাড়ছে পরে কিন্তু আবার ওই সিকোয়েন্স অনুযায়ী কমছে। সো আমরা যদি বৃহত্তম পদ পেতে চাই তাহলে সেটা অ্যাকচুয়ালি মধ্যপদে পাবো, এবং দুইটা পদ যদি মধ্যপদ হয় তাহলে দুইটা পদের পরপর সন্নিহিত দুইটা পদের রেশিও হবে 1। এই কারণে অ্যাকচুয়ালি এখানে তোমার দুটো সন্নিহিত পদের রেশিও ইকুয়াল 1 করে দিয়ে আমরা এখান থেকে বৃহত্তম পদের জন্য কততম পদ হবে এটা বের করে নিই। এবং যদি আর এর মান যদি দেখবে যে যদি ফ্র্যাকশন আসে তাহলে কিন্তু অ্যাকচুয়ালি যেই মানটা আসবে আর এর তার পরবর্তী যে পূর্ণ সংখ্যা ওইটা আমাদেরকে নিতে হয়, এটা একটু মাথায় রাখবা। তো মোটামুটি এই কনসেপ্টগুলো দিয়ে তুমি দ্বিপদীর অঙ্কগুলো করতে পারবা। আর ধারার যোগফল যেগুলো, এগুলোকে অ্যাকচুয়ালি তুমি হয়তো আদর্শ যে দ্বিপদীর ফর্ম্যাট ওই ফর্ম্যাটে নিয়ে গিয়ে ওখান থেকে তুমি ক্যালকুলেশন করতে পারো। আমি দেখাবো যে একটা টেকনিক ইউজ করে তুমি কিন্তু ইজিলি এই ধারার সবগুলো ম্যাথে সলভ করতে পারো, ঠিক আছে। শর্ট একটা টেকনিক আমি যখন করাবো আমি শিখাই দেবো। আচ্ছা, এরপর কনিক চ্যাপ্টার, কনিকের অ্যাকচুয়ালি 3টা চ্যাপ্টার, পরাবৃত্ত, অধিবৃত্ত এবং উপবৃত্ত। সো 3টার জন্য অ্যাকচুয়ালি জাস্ট সূত্রগুলো তোমার মনে রাখতে হয়। সূত্রগুলো মনে রাখতে হয় বললেও ভুল হবে, তুমি যদি জাস্ট জিনিসগুলোকে ফিল করতে পারো, তুমি জাস্ট চিত্র এঁকে তুমি এইটুকু চিহ্নিত করে দিলা যে এইটুকু এটা এইটুকু এটা, তাহলে আমাদের সূত্রটা এইভাবে হচ্ছে আর কি। তুমি চিত্রের সাথে ভিজুয়ালাইজ করে করে যদি সূত্রগুলো মনে রাখো তাহলে অ্যাকচুয়ালি তোমার মুখস্থ করতে পারো, তুমি চিত্র থেকে কিন্তু বের করতে পারবা। কিছু কিছু জিনিস মুখস্থ করতে হবে, কিছু কিছু সূত্র জাস্ট সূত্র দেই তুমি এই চ্যাপ্টারে মোটামুটি সবগুলো ম্যাথই কভার করতে পারবা। মানে সূত্র জানলে তুমি এই চ্যাপ্টার ম্যাথ পারবা, আর কিছুই না। এবং সূত্রগুলো চিত্রের মাধ্যমে লিখলে তুমি অ্যাকচুয়ালি ইজিলি জিনিসগুলো বের করতে পারবা, চিত্র আঁকলেই, মনে রাখার দরকার হবে না। অ্যাকচুয়ালি আমরা যেই জিনিসগুলো বের করি, যেমন মনে করো অনুবন্ধী অক্ষের দৈর্ঘ্য বা তোমার ফোকাসের স্থানাঙ্ক বা নিয়ামক রেখার পাদবিন্দু, এই যা যা কিছু বের করি সবগুলো কিন্তু আমরা অ্যাকচুয়ালি 3টার জন্য বের করি, মানে উপবৃত্তের জন্য, পরাবৃত্তের জন্য, অধিবৃত্তের জন্য। কিতাব স্যারের বই তুমি দেখবা যে লাস্টে যে কিন্তু পরাবৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্ত 3টার লাস্টে যে কিন্তু তুমি দেখবা যে 4 আকারে তোমাকে দেওয়া আছে সূত্রগুলো, তখন থেকে দেখলে তুমি ইজিলি জিনিসগুলো ফিল করতে পারবা, ঠিক আছে, এবং মনে রাখতে পারবা। তো 4টা দেখতে পারো। অধিবৃত্তের ক্ষেত্রে তোমার অসীম তরের কনসেপ্টটা একটু লাগে, অসীম তরটা একটু ভালোভাবে দেখে রাখবা।
এরপর বিপরীত ত্রিকোণমিতির যে ফাংশনটা, তুমি যদি ত্রিকোণমিতির সূত্রগুলো পারো তাহলে এখান থেকে তুমি ইজিলি ওটার সাথে ফিল করে এবং চিত্রের মাধ্যমে তুমি অ্যাকচুয়ালি বিপরীত ত্রিকোণমিতির সবগুলো সূত্র ডিরাইভ করতে পারবে। আমি তোমাদেরকে একটা শর্ট টেকনিক শিখিয়ে দেবো, যাতে করে ত্রিকোণমিতির সূত্র পড়লে ফার্স্ট পেপারে যে ত্রিকোণমিতি আছে ওটার সূত্রগুলো পড়লে তুমি এখানকার ত্রিকোণমিতির সূত্রগুলো ইজিলি বের করতে পারবা। এটার জন্য এক্সট্রা করে সূত্র মুখস্থ করতে হবে না। বিপরীত ত্রিকোণমিতি থেকে ওইভাবে ডিরেক্ট ম্যাথ হয়তো থাকে না অ্যাডমিশনে, কিন্তু তোমার ওই কনসেপ্টগুলো ইউজ করে তোমার ক্যালকুলাসে বা অনেক অন্য জায়গায় ইউজ করতে হয় আর কি। সো ম্যাথগুলো ভালোভাবে দেখে রাখা উচিত। আচ্ছা, বিপরীত ত্রিকোণমিতির যে পরের চ্যাপ্টারটা, এখানে আমাদের অ্যাকচুয়ালি থিটার মানের ভ্যারিয়েশনটা দেখাতে হয়। মানে অ্যাকচুয়ালি সাইন থিটার সমান এত হলে বা সাইন থিটা ইকুয়াল কস থিটা হলে, এরকম হলে তোমার থিটার মানটা কত থেকে কত মধ্যে ভ্যারি করতে পারে, জেনারেল একটা এন এর মাধ্যমে আমরা অ্যাকচুয়ালি লিখে দিই। এন এর মান ইনপুট দিলে আমরা যত ধরনের থিটা সম্ভব সবগুলো বের করতে পারি। সো এই যে প্রসেসটা, এগুলো একটু মানে মাথায় রাখতে হয়। সাইন থিটা ইকুয়াল 1 হলে আমাদের থিটা কত থেকে কত হবে, তারপর তোমার সাইন থিটা ইকুয়াল যদি সাইন আলফা হয় তাহলে থিটার মান আলফার মাধ্যমে কীভাবে ভ্যারি করবে, এরকম মানে অনেক কিছু কন্ডিশন দেওয়া আছে, এগুলো একটু মানে দেখে রাখবা। এবং শুধু দেখা বলতে দেখা না, এটা অ্যাকচুয়ালি ফিল করে দেখবা, ঠিক আছে? মানে তুমি চিত্র আঁকবা, চিত্রকে কোয়াড্রেন্টে হিসাব করে দেখবা যে আমি যেটা লিখতেছি এখানে এটা লেখার উদ্দেশ্য কি, কয়বার করে ঘুরে আমার থিটার মানটা ভ্যারিয়েশন কতবার করে ঘুরতেছে, কতটুকু হচ্ছে, এই জিনিসটা নিজে যদি ফিল করে নাও একবার, তাহলে অ্যাকচুয়ালি চিত্র থেকে তুমি এই সূত্রগুলো লিখতে হবে। এগুলো কখনোই মুখস্থ করতে হবে না, বা এতগুলো সূত্র তুমি কখনো মুখস্থ করতেও পারবে না, ঠিক আছে? কিন্তু ফিল যদি করতে পারো কোয়াড্রেন্টেকে, তাহলে তুমি নিজে থেকে বের করতে পারবে যে কী হবে আমার অ্যান্সারটা। এরপর যে চ্যাপ্টার, এটা হলো আমাদের স্থিতিবিদ্যা। স্থিতিবিদ্যা চ্যাপ্টারটাকে অনেক বেশি ভয় পাই। এত বেশি আসলে ভয় পাওয়ারও কোনো কারণ নেই। মোটামুটি কিছু জিনিস জানলে আমরা চ্যাপ্টারটা কভার করতে পারি। লব্ধির সাথে কোন এই জিনিসগুলো আমরা ফিজিক্সে অলরেডি পড়ে আসছি, বা আমরা জানি এগুলো ভেক্টরেও পড়ে আসছি। সো এগুলো নিয়ে আসলে বলার কিছু নেই, এগুলো তোমরা পারবাই। কিন্তু এই তো এখানে একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট আছে, সেটা হলো যে সমতলে যদি একটা সমতলে যত সংখ্যকই বল থাক না কেন, সবগুলো বলের তুমি যদি উপাংশ নাও কোনো একটা নির্দিষ্ট দিক বরাবর, সেটা অ্যাকচুয়ালি তোমার লব্ধির ওই দিক বরাবর উপাংশের সমান হবে, ঠিক আছে? এই কনসেপ্টটা অনেক বেশি ইম্পর্টেন্ট, এবং এটা তুমি ম্যাথে ফিজিক্সে পরবর্তীতে অনেক জায়গায় ইউজ করবা, ঠিক আছে? সো এই কনসেপ্টটা একটু মাথায় রাখবা। আচ্ছা, এই চ্যাপ্টারে তুমি দেখবা যে কিছু তোমার প্রুফ টাইপের ম্যাথ আছে। সো প্রুফ টাইপের ম্যাথগুলো অনেক সময় কি হয়, যে তুমি যদি সেম প্রসেসে মানে এক্সাক্ট প্রসেসে যদি না আঁকাও, তাহলে দেখা যায় প্রুফ করা যায় না। এটা যেটা বলবো যে তোমাকে অ্যাকচুয়ালি এটা প্র্যাকটিস করে মনে রাখতে হবে, কিছু করার নেই। তবে একটা সুখবর যেটা, সেটা হলো যে অ্যাডমিশনে বা ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনে সাধারণত তোমার প্রুফ টাইপের জিনিসগুলো আসে না। তুমি কনসেপ্ট ইউজ করে যে জিনিসগুলো করতে পারবা, যে ক্যালকুলেশন করতে পারবো, ওই টাইপের ক্যালকুলেশন সাধারণত আসে অ্যাডমিশনে। আর এইচএসসি এর কথা যদি বলি, এইচএসসি এর জন্য তুমি টেস্ট পেপার দেখতে পারো, যে টেস্ট পেপারে কি টাইপের কোশ্চেন আসছে, ওই প্রুফগুলো হাতে কোনো 2-3টা প্রুফ যদি দেখো, তাহলে ওখান থেকে দেখবো যে কমন আসে যায়। এরপরে যেটা, সেটা হলো যে লামির উপপাদ্য। লামির উপপাদ্য কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। এই জিনিসটা অ্যাকচুয়ালি কনসেপ্টটা ভালোভাবে দেখে রাখবা, ঠিক আছে? এখান থেকে ম্যাথ আসে আর কি। একটা নির্দিষ্ট পয়েন্টে 3টা বল যদি ক্রিয়া করে এবং তারা যদি সাম্য অবস্থায় থাকে, তাহলে আমরা অ্যাকচুয়ালি তখন লামির উপপাদ্য ইউজ করতে পারি। তো এই উপপাদ্যটা অনেক ভালোভাবে করে ফিল করে একটু বোঝার ট্রাই করবা, যাতে করে ঠিক জায়গায় প্রয়োগ করতে পারো। আরেকটা যে জিনিস, যে সমান্তরাল বল, সেটা তোমার একই দিকে হতে পারে অথবা বিপরীত দিকে হতে পারে। এই কনসেপ্টটা নিয়ে যে ম্যাথগুলো আছে, এই ম্যাথগুলো একটু বেশি দেখবে, কারণ এই ম্যাথগুলো সাধারণত অ্যাডমিশনে আসে, ঠিক আছে? এই বলগুলোর ক্ষেত্রে আমাদের লব্ধির মানটা কিরকম হবে, বা লব্ধি কতটুকু সরে থাকবে, বা লব্ধির মানটা কত হবে। আবার এটা মনে করো যে নির্দিষ্ট একটা ডিস্টেন্সে দুইটা তোমার দণ্ড রাখা আছে এবং তার উপর একটা তক্তা দেওয়া হয়েছে। সো তক্তার কত দূর পর্যন্ত তুমি সেফলি হেঁটে যেতে পারবা, ঠিক আছে? এখানে তক্তার ভর দেওয়া থাকে। সো এই ম্যাথগুলো অ্যাকচুয়ালি ইম্পর্টেন্ট, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট ম্যাথ। তুমি তো লাস্টে যে সি চ্যাপ্টারটা, এই চ্যাপ্টারের ম্যাথগুলো অ্যাকচুয়ালি ভালোভাবে একটু ট্রাই করবা, ঠিক আছে? কারণ এই চ্যাপ্টার থেকে তোমার মোটামুটি ম্যাথ আসে, যদি আসে যেগুলো জেনারেলি তোমার এই চ্যাপ্টারটা থেকে আসে, এই কনসেপ্টটা থেকে, আমি যে কনসেপ্টটা বললাম স্পেশালভাবে, এই কনসেপ্টগুলো থেকে অ্যাকচুয়ালি বেশি আসে অ্যাডমিশনে। মানে অ্যাকচুয়ালি মেইন কথা হলো যে জিনিসগুলো ফিল করতে পারবো ম্যাথ করার সময়, সেই জিনিসগুলো অ্যাডমিশনে আসে। অ্যাডমিশনে কখনো মুখস্থ টাইপের জিনিসগুলো খুব বেশি দেয় না। তো এরপরে আমাদের যে চ্যাপ্টার, সেটা হলো যে সমতল বস্তুর গতি। তো সমতল বস্তুর গতি চ্যাপ্টারটা আসলে অত বেশি টাফ কিছু না, বা এখানে নতুন তেমন কিছু না। আমরা যদি ফিজিক্সের গতিবিদ্যা চ্যাপ্টারটা করে থাকি, তাহলে অ্যাকচুয়ালি চ্যাপ্টারে মোটামুটি সব কিছু আমরা পারবো, ঠিক আছে? সো এই চ্যাপ্টার নিয়ে আসলে ভয়ের কিছু নেই। ফিজিক্সের ওই চ্যাপ্টারটা ভালোভাবে পড়ো, তাহলে অ্যাকচুয়ালি এই চ্যাপ্টারটা ইজিলি পারবা। গতিবিদ্যাতে তোমাদের অনেক সময় এরকম সমস্যা আছে যে আমরা কখন প্লাস নেবো, কখন মাইনাস নেবো, এই জিনিসগুলো নিয়ে অনেক সময় কনফিউশনে পড়ে যাও। সো আমি যখন চ্যাপ্টারটা কভার করবো, আমি কিন্তু অ্যাকচুয়ালি তোমাদেরকে অনেক ভালোভাবে একটা ট্রিক শিখিয়ে দেবো, যাতে করে তোমরা সবসময় বুঝতে পারো যে কোনটাতে পজিটিভ হবে, কোনটাতে নেগেটিভ হবে, যাতে কোনো কেজেই তোমাদের সমস্যা না হয়। একটা জিনিস ফলো করলে তোমরা অ্যাকচুয়ালি সব কেজে এটা বের করতে পারবা, যে কখন প্লাস হবে আর কখন মাইনাস হবে। কোনো কঠিন কিছু নাই। তবে এই তো প্রুফ টাইপের কিছু জিনিস বরাবরই থাকবে, এবং সেগুলো অ্যাকচুয়ালি প্র্যাকটিস করে মনে রাখতে হবে। আর খুশির সংবাদ এটাই যে প্রুফ টাইপের জিনিস খুব বেশি আসে না অ্যাডমিশনে। আর এই সিসিতে যদি আসে, সেগুলো তুমি টেস্ট পেপার থেকে দেখতে পারো যে এই টাইপের জিনিসগুলো বেশি আসে। আমাদের লাস্ট যে চ্যাপ্টারটা, এটা হলো আমাদের বিস্তার পরিমাপ এবং সম্ভাবনা। তো বিস্তার পরিমাপের ম্যাথ সাধারণত অত বেশি আসে না। তো তারপরে জাস্ট এই সূত্রগুলো মনে রাখবা, কারণ এইচএসসিতে একটা সৃজনশীল দিতে পারে তোমার এই তো লাস্ট 2 চ্যাপ্টার মিক্স করে, ঠিক আছে? সম্ভাবনা এবং তোমার এই বিস্তার পরিমাপ দুইটা মিক্স করে অনেক সময় দিয়ে থাকে। তো ক্যালকুলেটরের মাধ্যমে কিন্তু এটা করা যায়। জাস্ট এই তো একটা সূত্র তোমাকে মনে রাখতে হবে, পরিমিত ব্যবধান এবং ভেদাঙ্ক। এই দুটো সূত্র যদি মনে রাখতে পারো, তাহলে এই চ্যাপ্টার মোটামুটি যে ম্যাথে দেখ না কেন তুমি পারবা। কিন্তু অ্যাকচুয়ালি তোমার অ্যান্সার ঠিক হলো কিনা, এটা কিন্তু তুমি অ্যাকচুয়ালি ক্যালকুলেটরের মাধ্যমে দেখতে পারো। ক্যালকুলেটরের মাধ্যমে তুমি ইজিলি স্ট্যাটিস্টিক্স মোডে গিয়ে তুমি ইজিলি এই জিনিসটা সলভ করতে পারো। সলভ করে দেখতে পারো যে তোমার অ্যান্সারটা ঠিক আসছে কিনা, মানে তুমি সূত্রে কোনো জায়গায় ভুল করছো কিনা ক্যালকুলেশনে। তবে তো এই জিনিসটা সাধারণত আসে যে তোমার n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ভেদাঙ্কটা কি হয়, n² - 1 / 12। এটা অ্যাকচুয়ালি মনে রাখতে
রাখবা, ঠিক আছে? এটা এমসিকিউ অনেক বেশি দেয় আমি যেটা দেখছি। আর সম্ভাবনার কথা কি বলবো, সম্ভাবনা অ্যাকচুয়ালি অনেক বেশি ইম্পর্টেন্ট এবং এটা অ্যাকচুয়ালি ফিল করার বিষয়। আমরা ফার্স্ট পেপার আলোচনার সময় বলছিলাম যে বিন্যাস সমাবেশ কিন্তু অ্যাকচুয়ালি অনেক সুন্দর একটা জিনিস এবং এটা অ্যাকচুয়ালি কনসেপ্ট ক্লিয়ার থাকতে হয়। তুমি যদি কনসেপ্ট ক্লিয়ার না থাকো তুমি বিন্যাস সমাবেশের অঙ্ক কখনোই পারবে না, কারণ এটা মুখস্থ করে পারার মতো কিছু না। সেমভাবে আমি সম্ভাবনার জন্য বলতেছি যে সম্ভাবনা অ্যাকচুয়ালি ফিল করার জিনিস। তোমাকে ফিল করতে হবে যে কোন জিনিসটা কি, কীভাবে হচ্ছে বা কেন হচ্ছে, তাহলে তুমি সম্ভাবনা বের করতে পারবে। অনেক ইজি লাগবে জিনিসগুলো, একদম ইজি, ঠিক আছে? যে কোনো ঘটনার টোটাল সম্ভাবনা 1 এবং কোনো একটা ঘটনা যদি আরেকটা ঘটনার পরিপূরক হয় তাহলে আমরা পূরক আকারে বলতে পারি যে 1 মাইনাস একটা ঘটনার সম্ভাবনা ইকুয়াল আরেকটা ঘটনার সম্ভাবনা। তো যাই হোক, এই যে সিম্পল কিছু জিনিস ফলো করে আমরা কিন্তু অ্যাকচুয়ালি সম্ভাবনা সবগুলো ম্যাথই করতে পারি। মানে অ্যাকচুয়ালি সম্ভাবনা চ্যাপ্টারের একটাই জিনিস, সেটা হলো তোমার সম্ভাবনা ইকুয়াল হলো অনুকূল ডিভাইডেড বাই মোট। এই একটা কনসেপ্ট ইউজ করে আমি এই চ্যাপ্টারের মোটামুটি সব ম্যাথ কভার করে দেবো। আমি যখন সম্ভাবনা চ্যাপ্টার সলভ করবো তখন তোমরা দেখতে পাবো, অনেক মজা পাবো এবং ভালো লাগবে আশা করি। তো যাই হোক, এই ছিল মোটামুটি কিতাব স্যারের সেকেন্ড পেপার বই নিয়ে আমাদের ডিটেলস আলোচনা। আশা করি আজকে ভিডিওটা তোমাদের জন্য হেল্পফুল হয়েছে। ভিডিওটা যদি তোমাদের একটু ভালো লেগে থাকে ভিডিওটা লাইক করবা, আর যদি একটু থেকে একটু বেশি ভালো লাগে তাহলে ভিডিওটা ফ্রেন্ডদের সাথে শেয়ার করবা। আর যদি অনেক বেশি ভালো লাগে এবং আমার কথা পরবর্তীতে শুনতে চাও তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবা। আর এইচএসসি এবং অ্যাডমিশন রিলেটেড যদি কোনো কোশ্চেন থেকে থাকে তোমাদের মনে, তোমরা আমাকে ফেসবুক পেজে মেসেজ দিয়ে জানাতে পারো। আমাদের ফেসবুক পেজ এবং গ্রুপের লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে। তো যাই হোক, আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ।